मेरा। वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। ये धरती वो जहाँ ऋषि मुनि जपते प्रभु नाम की माला। हरि ओम, हरि ओम, हरि ओम, हरि ओम। ये धरती वो जहाँ ऋषि मुनि जपते प्रभु नाम की माला। जहाँ हर बालक एक मोहन है और राधा एक बाला, और राधा एक बाला। जहाँ सूरज सबसे पहले आकर डाले अपना डेरा। वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ गंगा जमुना कृष्ण और कावेरी बहती जाए। हरि ओम, हरि ओम, हरि ओम। जहाँ गंगा जमुना कृष्ण और कावेरी बहती जाए। जहाँ उत्तर दक्षिण पूरब पश्चिम को अमृत पिलवाए, ये अमृत पिलवाए। कहिए तो फल और फूल उगाए, केसर कहीं बिखेरा। वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, भारत देश है मेरा, वो भारत देश है मेरा। अलबेलों की इस धरती के त्योहार भी है अलबेले। अलबेलों की इस धरती के त्योहार भी है अलबेले। कहीं दिवाली की जगमग है, होली के कहीं मेले, होली के कहीं मेले। जहाँ राग रंग और हंसी खुशी का चारों ओर है डेरा। वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ आसमान से बातें करते मंदिर और शिवालय। हरि ओम, हरि ओम, हरि ओम, हरि ओम। जहाँ आसमान से बातें करते मंदिर और शिवालय। किसी नगर पे किसी द्वार पे कोई न ताला डाले, कोई न ताला डाले। और प्रेम की बंसी जहाँ बजाता आए शाम सवेरा। वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा। वो
আজ আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের পুটসুরি গ্রামে 144 নম্বর বুথের আমার বাড়িতে আজকের বিশেষ কিছু বার্তা দেওয়ার জন্যে আমি একটি ভিডিও করতে চলেছি। যে ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য দেশের যে সার্বিক পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা দিন পার করছি, এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা একজন ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমাদের নৈতিক কর্তব্য দেশের মানুষের জন্য কিছু করা। আমরা তো যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবার মতো আমাদের সেই সামর্থ্য বা সাধ্য বা বয়স কোনোটাই নেই, কিন্তু ভারতবাসী হিসেবে ভারতবর্ষের মানুষের জন্যে কিছু বার্তা এবং সেনাবাহিনীকে প্রেরণা দেওয়ার মতো কিছু কথা আমার বক্তব্যের মাধ্যমে আমি তুলে ধরতে চাই। আমি প্রথমেই আমাদের ভারতবর্ষের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় দামোদর দাস মোদি, ওনাকে শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে সঙ্গেই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজিকে ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি, আর লৌহ মানব হিসেবে পরিচিত ভারতবাসীর কাছে শ্রদ্ধেয় অজিত দোভাল, এদের ক্ষুরধার রাজনৈতিক দূরদৃষ্টি এবং দেশ পরিচালনা করবার মতো যথেষ্ট দক্ষতা যোগ্যতা আপনারা ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে তার প্রমাণ পেয়েছেন। আজকে আমাদের পশ্চিমবাংলায় যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে তার ফলাফল ঘোষণা হয়েছে। আমি তাদেরকেও, যারা কৃতী ছাত্র হিসেবে সফল হয়েছে, যে ছাত্র বা ছাত্রী, তাদেরকে শুভেচ্ছা জানাই। এবং টোটাল যত পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থীদের মধ্যে যারাই পাস করেছে, হয়তো কোনো কোনো ছাত্রছাত্রী পাস করতে পারেনি, তারা মনের কষ্টে আছে, তারাও তো পরীক্ষায় পাস করবার জন্যে যোগদান করেছিল পরীক্ষা দেওয়ার জন্য।
হয়তো তাদের পরিবারের সদস্যদের আজকে একটা দুঃখের দিন, তবুও আগামী দিনে আরও ভালো করে পড়াশুনো করে পরীক্ষা দেবে এবং সফল হবে। সফল সমস্ত কৃতী ছাত্রছাত্রীদেরকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং যারা কৃতী ছাত্র যাদের কাছে মিডিয়া পৌঁছে যাচ্ছে, একটু আগেই দেখছিলাম মোবাইলে বিষ্ণুপুরের একটি ছাত্র, সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। সৌমিক পাল বলে একটি ছেলে, সে সফলভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার পরিবারের কাছে বিভিন্ন মিডিয়া হাজির হয়েছে তাকে শুভেচ্ছা জানাতে এবং তার আগামী দিনের কি পড়াশুনোর ব্যাপারে তার কি চিন্তাভাবনা আছে সেইগুলো ক্যামেরা বন্দি করে আজকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলি এসে যাবে। আমি সার্বিকভাবে সকল ছাত্রছাত্রীকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, গত এক সপ্তাহ ধরে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র মজুত করে জঙ্গি দমনের যে অভিযান আমাদের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, এই যে জঙ্গি দমন করবার যে পরিকল্পনা, এটা তো একদিনে আসেনি। বহু ঘটনা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই জঙ্গিদের দ্বারা সংগঠিত হয়েছে এবং বহু মানুষের জীবনহানি ঘটেছে। সেই রকম আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরের বুকে যে মধ্যযুগীয় নারকীয় তাণ্ডব চালিয়েছে, পাকিস্তানের ISI এর মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীর মধ্যে ইতিমধ্যেই 4 জনকে নিকেশ করা গেছে। সেটা আপনারা উক্ত ঘটনার 2 দিন পরেই বিভিন্ন সংবাদ মাধ্যম, মোবাইলে, দূরদর্শনের মাধ্যমে আপনারা দেখেছেন, উপলব্ধি করেছেন। যে কাশ্মীরের পহেলগাঁওয়ে 26 জন পুরুষকে তাদের পরিচয় জেনে, এমনকি তাদের শরীর থেকে প্যান্ট খুলে দিয়ে তার লিঙ্গ দর্শন করে সে হিন্দু না মুসলমান এটা যাচাই করে তার স্ত্রী, পুত্র, কন্যাদের সামনে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। এই যে পাপ সংগঠিত করবার জন্য পাকিস্তানের ISI যে জঙ্গি গোষ্ঠীর কর্ণধাররা আছে, তারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের উপরে এই জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে ভারতবর্ষের কাশ্মীরের সংলগ্ন যে POK, পাক অকুপাইড কাশ্মীর, যারা দখল করে রেখেছে, সেই পাক অকুপাইড কাশ্মীরের জনসাধারণ, মাঝে মধ্যেই সাধারণ মানুষ যারা, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না
এরকম দৃষ্টান্ত মাঝে মধ্যেই দেখা যায়, কারণ পাকিস্তান সরকারের সেই সামর্থ্য নেই, তাদেরকে সেই যথেষ্ট পরিষেবা দেওয়ার মতো তাদের যোগ্যতা নেই। কিন্তু জেদ করে তাদেরকে হত্যা লীলায় তাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য তারা দীর্ঘদিন ধরে প্রয়াস চালিয়ে আসছে। এই পাক অকুপাইড কাশ্মীর আজকে পাকিস্তানের তত্ত্বাবধানে রয়েছে ঠিকই, কিন্তু আজকে অতীতের যে ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে অর্থাৎ 1947 সালে যে স্বাধীনতা ভারতবাসী পেয়েছে, সেই স্বাধীনতার প্রাক্কালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে স্বাধীনতা এসেছে এবং তৎকালীন সময়ে যে কংগ্রেসের দ্বারা পরিচালিত ছলনার আশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, দেশবাসীর সঙ্গে প্রতারণা করে, ছলনা করে সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং বিগত প্রায় ৪৫ বছর কংগ্রেসের সরকার পরিচালনা করেছে। জওহরলাল নেহেরু, তারপর ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ভিপি সিং, আই.কে. গুজরাল, চরণ সিং, মুরারজি দেশাই, এইরকমভাবে অনেকগুলো প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছে। তার কারণ হচ্ছে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি হিসেবে গণতন্ত্রের প্রতি দেশের নাগরিকের পূর্ণ মর্যাদা আছে, আর সেজন্যই আজকে ভারতবর্ষে প্রায় ১৩০০-র ওপরে রাজনৈতিক দল আজকে সৃষ্টি হয়েছে। এই ১৩০০ দলের মধ্যে স্বীকৃত রাজনৈতিক দলের সংখ্যা প্রায় ৫৫ থেকে ৬০। তার মধ্যে ভারতীয় জনতা পার্টিও আছে। ভারতীয় জনতা পার্টি তৎকালীন সময়ে ভারতীয় জনসংঘ নামে পরিচিত ছিল। সে সময় সারা ভারতবর্ষের জনসংঘেরও অনেক লোকসভার এমপি, বিধানসভা তারা সফলভাবে কাজ চালিয়েছে। তার পরবর্তীকালে ভিপি সিংয়ের সরকার, মুরারজি দেশাইয়ের সরকার, যে ৭৭ সালে মুরারজি দেশাইয়ের সরকার এসেছে, রাজনৈতিক নানা রকমভাবে বিচিত্র ঘটনার সম্মুখীন হয়ে ভারতবর্ষের দীর্ঘদিনের রাজনৈতিক যে পরম্পরা চলে এসেছে তার বিস্তারিত ব্যাখ্যা করবার প্রয়োজন নেই। যেহেতু আজকের যুদ্ধের পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে, আর বিশেষ করে কাশ্মীরকে নিয়ে আজকে দীর্ঘদিন ধরে যে ডামাডোল পরিস্থিতি, আজ ৭৫ বছর স্বাধীনতা প্রাপ্তির পরেও ৭৫-৭৬ বছর হতে চলল দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কাশ্মীরের ওপরে যে ছায়া যুদ্ধ দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে পাকিস্তান, এই পাকিস্তানকে মদদ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র চীন
তাদেরকে মদদ দিয়ে এসেছে। একটা সময় আমেরিকা প্রচ্ছন্ন মদদ দিয়ে এসেছে এই পাকিস্তানকে, কানাডা, এইরকমভাবে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা পাকিস্তানকে অক্সিজেন যুগিয়ে তাদের অক্সিজেন যোগানোর মূল লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হোক, মানুষ মরে যাক, অশান্তির বাতাবরণ তৈরি হোক, তাদের অস্ত্র বিক্রি, একটা যুদ্ধ হওয়া মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি, অস্ত্র ব্যবসায়ীরা তারা পরিকল্পিতভাবে ভারতবর্ষের সরকারকে দীর্ঘদিন ধরে ব্যতিগ্রস্ত করে এসেছে। অনেক ঘটনা আপনারা অতীতে দেখেছেন। পাকিস্তানের জঙ্গি বাহিনী কিরকমভাবে তৎপর হয়েছে, এর প্রেক্ষাপটে আজকে এই জঙ্গিদের মদদ দেওয়ার জন্যে তৎকালীন সময়ে ভারতবর্ষের স্বাধীনতার প্রাপ্তির প্রাক্কালে যে নীতি গ্রহণ করা হয়েছিল এবং সিমলা চুক্তি হয়েছিল, সেই সিমলা চুক্তি আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন। নাটক করে দেশবাসীর সঙ্গে প্রতারণা করে দেশের স্বাধীনতায় স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু কাশ্মীরের বুকে যে বিষ বৃক্ষ রোপণ করেছিলেন ৩৭০ ধারা, এই ৩৭০ ধারার মাধ্যমে পাকিস্তানের বিশেষ সম্প্রদায়ের মানুষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, অর্থাৎ পরোক্ষভাবে মুসলিম সমাজের ভোটকে কুক্ষিগত করবার জন্য এবং প্রত্যেকটা নির্বাচনে তাদের ভোট পেয়ে সরকারে আসা, এটাই মূল লক্ষ্য ছিল। সেই জন্যই কাশ্মীরের ৩৭০ ধারা নামক জঘন্য ধারা চালু করে এই জঙ্গিদেরকে মদদ দেওয়ার ব্যবস্থা করেছে তৎকালীন দিনের সরকার। আর সেই সরকারের বদান্যতায় কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলে আসছে। সেখানে বিভিন্নভাবে সরকার পরিচালনা করেছে। শেখ আব্দুল্লাহ, তার পুত্র ফারুক আব্দুল্লাহ, তারপরে কিছুদিন মুফতি মোহাম্মদ, এদের সরকার পরিচালনা করেছে। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের জোট বেঁধে সরকার পরিচালনা করেছে। আজকে আবার সেই ওমর আব্দুল্লাহ অর্থাৎ ফারুক আব্দুল্লাহর পুত্র ওমর আব্দুল্লাহ আজকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন। এই গত কয়েক মাস আগে যে বিধানসভা নির্বাচন হলো, এই বিধানসভা নির্বাচনে ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী হয়েছে। যদিও শ্রীনগরে বিজেপির ব্যাপক সাফল্য উঠে এসেছে, কিন্তু সরকার ওমর আব্দুল্লাহর আজকে মুখ্যমন্ত্রী। আমার প্রশ্ন করতে ইচ্ছা জাগে যে ওমর আব্দুল্লাহ শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে দেশের নাগরিকের সুরক্ষা, দেশের সার্বিক বিকাশ এবং উন্নয়ন করবার যার নৈতিক দায়িত্ব, সেই ফারুক ওমর আব্দুল্লাহ কি পদক্ষেপ নিয়েছে? দায়িত্ব তো তার বর্তায়। এই যে বেছে বেছে
আমাদের ২৬ জন হিন্দুকে তাদের পরিচয় জেনে তাদের নৃশংসভাবে খুন করা হলো, হত্যা করা হলো। সরকারের নৈতিক দায়িত্ব কি? সরকার কেন এই যে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, এটা তো দায়িত্ব ওই সরকারের। মানুষ, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আসার পরে সেই কাশ্মীরের ৩৭০ ধারাকে চিরতরে বিলুপ করে দিয়ে ওখানে মুসলিম সমাজের মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্যে সার্বিকভাবে ওখানে বিকাশ ঘটিয়ে কত উন্নয়নের ব্যবস্থা মোদিজি করেছেন, সেগুলো আমার বলার অপেক্ষা রাখে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, এই যে গত 2024-এ প্রায় 2 কোটির ওপরে পর্যটক বিভিন্ন দেশ থেকে কাশ্মীরের বিভিন্ন যে ভূস্বর্গ, সেই ভূস্বর্গে ওই পর্যটক কেন্দ্রে বহু মানুষ গিয়েছে। আখেরে লাভ কার হয়েছে? কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সমাজের ওই পর্যটক বৃন্দ, তারা যে গেছে, তারা কেনাকাটা করেছে, হোটেলে থেকেছে, ভ্রমণ করেছে। তো সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের রেকর্ড মাত্রায় গত 2024 সাল, 2023 সাল, 2023 সালে 1 কোটির ওপরে পর্যটক গিয়েছিল, 2024 সালে 2 কোটির ঊর্ধ্বে পর্যটক গিয়েছিল। এতে তো সার্বিকভাবে কাশ্মীরেরই লাভ হচ্ছিল। সেখানে সেই লাভ কি ওখানকার মুসলিম সমাজের মানুষরা পায়নি? যারা ওই ব্যবসা বাণিজ্যের ওপরে পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের আর্থিক উন্নয়ন, আর্থিক সচ্ছলতা এসেছে, তারপরেও মানুষের একটা আস্থা জন্মিয়েছিল, বিশ্বাস জন্মিয়েছিল যে ৩৭০ দ্বারা বিলুপ হয়ে যাওয়ার পরে কাশ্মীরের একটা সুস্থ পরিবেশ তৈরি হয়েছে। তাই মানুষ কাতারে কাতারে কাশ্মীরের তারা ভ্রমণে গেছে। ভ্রমণ পিপাসু মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়। আমাদের ভারতবর্ষেও বহু পর্যটন কেন্দ্র আছে, কিন্তু কাশ্মীর হচ্ছে ভারতবর্ষের ভূস্বর্গ। সেই ভূস্বর্গে যাওয়ার জন্যে মানুষের, আমার নিজের আত্মীয়রাও এই কদিন আগে ঘুরে এসছে। তো সেই পর্যটন কেন্দ্রে আজকে কি পরিস্থিতি? এই যে জঙ্গিদের দ্বারা নৃশংস হত্যালীলা চলল, এই হত্যালীলার জন্য আজকে সেখানে ওই পহেলগাঁওয়ে কোনো পর্যটক যাওয়ার সাহস পাচ্ছে না। একদিকে ক্ষতি তো ওই জায়গার মুসলিম সমাজের মানুষদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, পাশাপাশি সরকারের যে রেভিনিউ, সরকারের যে ইনকাম, সেই ইনকাম তো সেখান থেকে হ্রাস হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এর আগে পাকিস্তানের জঙ্গিদের আমাদের সেনা ছাউনিতে নৃশংসভাবে হত্যালীলা চালিয়েছে, পুলওয়ামা যে নাশকতা ঘটিয়েছে, তার জন্যে মোদি সরকার, মোদিজির নেতৃত্বে এয়ার স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তার যোগ্য জবাব দেওয়া হয়েছে। তবুও আমাদের ভারতবর্ষের মধ্যে এমন কিছু রাজনৈতিক দলের নেতা আছে, ওই জঙ্গিদের থেকেও খতরনাক দেশদ্রোহী ছদ্মনাম নিয়ে রাজনীতি করছে আর দেশ বিরোধী কার্যকলাপে আজকে পূর্ণ মদত দিচ্ছে। আমার কথায় বিশ্বাস করতে হবে না। এই গত কদিন ধরে পাকিস্তানের যে মিডিয়া আজকে সরাসরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছে, কংগ্রেসের রাহুল গান্ধীর নাম নিচ্ছে,
সিপিএমের নেতাদের নাম নিচ্ছে, অখিলেশ যাদবের নাম নিচ্ছে, আরজেডির নেতাদের নাম নিয়ে পাকিস্তানের মিডিয়া আজকে বলছে আমাদের সাহায্য করবার জন্য ভারতবর্ষে তো এতগুলো রাজনৈতিক দল আছে, কাজেই আমরা এই নাশকতামূলক কাজ আমরা চালিয়েই যাব। ভারত কি করতে পারে আমরা দেখব। তারা জেহাদিদের ভাষায়, সন্ত্রাসবাদের ভাষায়, জঙ্গিদের ভাষায় তারা হুঙ্কার ছাড়ছে। আর আজকের কি পরিণতি, মোদিজিও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন এবং আমাদের অমিত শাহজি বলেছেন যে জঙ্গিদের নিকেশ করার জন্যে এবং জঙ্গিদের মদদ দেওয়ার যে সমস্ত মাথাগুলো আছে তাদেরকে পর্যন্ত আমরা একেবারে নিকেশ করে নেব, তার জন্য আমরা সংকল্প নিয়েছি। তাই আজকের এই যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, আজকে পাকিস্তানের হাড়ে কাঁপুনি ধরে গেছে, জল চুক্তি বাতিল হয়ে গেছে। একদিকে জল বন্ধ করে দেওয়ার জন্যে একদিকে খরা, আর অপর দিক থেকে আর একটি নদী, যে নদীর জল খুলে দেওয়ার জন্যে আজকে প্লাবনে পাকিস্তানের নাগরিক আজকে হাবুডুবু খাচ্ছে। আরো অনেকগুলো চুক্তি বাতিল করা হয়েছে, অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, সেই বিষয়ের যে চুক্তি ছিল সেই চুক্তি বাতিল করে দেওয়ার জন্যে আকাশসীমা লঙ্ঘন করে তারা যে ফায়ারিং করে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করছে, আকাশপথ ব্যবহার করে যে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে ভারতবর্ষকে আক্রমণ করবার পরিকল্পনা করেছিল, সেই আকাশপথের আমাদের ভারতীয় সীমার মধ্যে প্রবেশের সমস্ত নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। একদিকে ভারতবর্ষের এই যে গুলি না চালিয়ে এই যে যুদ্ধ জয়ের যে লক্ষ্য, এই যুদ্ধ জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জয় আমাদের হয়ে গেছে। কতদিন সামলাবেন? একদিকে তো অর্থনৈতিক যে পরিকাঠামো পাকিস্তানের, ভিক্ষা পাত্র নিয়ে তাদের সরকার চলছে, কোন রাষ্ট্র তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করছে না, তাদের সরকারের মধ্যে বিদ্রোহ ঘোষণা হয়ে গেছে, মারপিট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, আর 250 জনের ওপরে পাকিস্তান সরকারের উচ্চ পদস্থ অফিসার তারা পদত্যাগ করেছে, 1200-র উপরে সেনাবাহিনী তারা পদত্যাগ করেছে। কত সেনাবাহিনীকে কান্নাকাটি করতে দেখা গেছে। তারা বলছে ভারত যেভাবে রণসাজে সজ্জিত হয়েছে আমাদের পাকিস্তানকে একদম ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেবে, আমরা যুদ্ধে যাব না। এ দৃশ্য আপনারা দেখছেন, উপলব্ধি করছেন। কাজেই আজকে ভারতবর্ষের জয় সুনিশ্চিত। ওরা যত বড় বড় হুঙ্কার দিক, পরমাণু অস্ত্র ব্যবহার করে তারা ধমকি দিচ্ছে, মিডিয়ার কাছে খবর করে পাকিস্তানের জনগণকে উল্লাসিত করবার জন্য মিথ্যা ভিডিও তারা প্রকাশ করছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। এতে করে চিড়ে ভিজবে না। প্রকৃত যে শক্তি ভারতবর্ষের যে রাফাল, ইতিমধ্যেই রাফাল শুধু ওই সীমান্তের কাছাকাছি একবার চক্কর দিয়েছে, তাতেই ওদের ঘুম ছুটে গেছে। এখনো কিছু অভ্যন্তরীণ খবর যেগুলো সোশ্যাল মিডিয়া, দূরদর্শনে আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক কিছু বিষয় আছে যেভাবে অগ্রসর হচ্ছে
ভারতবর্ষের সেনাবাহিনী বুক চিতিয়ে লড়াইয়ের জন্যে একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে। এতেই পাকিস্তানের ঘুম ছুটে গেছে। ওদের পাশাপাশি বাংলাদেশের যে বর্তমানে সরকার পরিচালনা করছে একটা অপদার্থ ইউনিস সরকার, ছল চাতুরি করে শেখ হাসিনাকে তাড়িয়ে আজকে সত্তা ভোগ করছে। সেও কালকে দেখলাম বিবৃতি দিচ্ছে যে আমাদের যুদ্ধের পরিস্থিতিতে যেভাবে ভারত আক্রমণের ব্যবস্থা করেছে, আমাদেরকেও যুদ্ধে অবতীর্ণ হতে হবে, না হলে আমাদের আত্মঘাতী করার সামিল হবে। তাই এইসব ডায়লগবাজি করছে। বাংলাদেশ কি করবে? পশ্চিম বাংলার যে এরিয়া, তার থেকে ছোট এরিয়া হচ্ছে আজকে বাংলাদেশের। সেই বাংলাদেশের লোক সংখ্যা, তাদের যুদ্ধাস্ত্র, তাদের সেনাবাহিনীর যে ক্যাপাসিটি, ভারতবর্ষ ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দিতে পারে। ওরা জানে ভারতবর্ষের সাহায্য ছাড়া যাদের একদিন চলবে না। আজকে চাল, ডাল, ওষুধপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভারতবর্ষ থেকে তাদের সরবরাহ করা হয়। তবু এই বেঈমান বিশ্বাসঘাতকদের চেতনা হয় না। এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ভারতবর্ষের সেনাবাহিনী এবং তৎকালীন 1971 সালের যে প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যে দক্ষতার পরিচয় দিয়েছেন, বিরোধী রাজনৈতিক দল হলেও বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। প্রয়াত ইন্দিরা গান্ধী যদি না থাকতো, উদ্যোগ না নিত, আজকে বাংলাদেশ কোথায় থাকতো? বাংলাদেশের জন্মই হতো না, বাংলাদেশ স্বাধীন হতো না। ভারতবর্ষের সেনাবাহিনী পাশে থেকে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির জন্য তারাও রক্ত ঝরিয়েছে, গুলি বিনিময় করেছে। 93,000 পাকিস্তানি সেনাকে বন্দি করে জেনিভা চুক্তি অনুযায়ী তাদের পরিবারকে মাসে মাসে মাইনে দিয়েছে। কিচ্ছু করতে হতো না। স্বাধীন হয়ে যাওয়ার পর ওই পাকিস্তানি সেনাবাহিনীদেরকে বাংলাদেশের হাতে ছেড়ে দিলে পরে 93 লক্ষ মাংসপিণ্ডে পরিণত হতো। কিন্তু তা ভারত সরকার করেনি। এত কৃতজ্ঞতার পরেও এই বেঈমান বিশ্বাসঘাতকের দল আজকে ভারতবর্ষের তারা উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে, বেছে বেছে হিন্দুদেরকে আক্রমণ করছে, হিন্দুর ধন সম্পত্তি লুট করছে, ওখান থেকে হিন্দুদেরকে বিতাড়ন করছে। আর সেই বিতাড়নে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা আশ্রয় নিয়ে তারা জীবন জীবিকা করছে। এই পরিস্থিতি আজকে কেন সৃষ্টি হলো? পাকিস্তানে আজকে হিন্দুদের সংখ্যা 2% দাঁড়িয়ে গেছে। বাংলাদেশে 3%, যেখানে 23% হিন্দু ছিল, আজকে 3% এসে দাঁড়িয়ে গেছে। কেন হয়েছে এই পরিস্থিতি? হিন্দুদেরকে বেছে বেছে খুন করবে। চিন্ময় মহারাজকে আজকে 6 মাস ধরে জেলে আটকে রেখে হিন্দুদেরকে জব্দ করবার জন্য পরিকল্পনা নিয়েছেন। আর আজকে নতুন করে আপনারা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করবার বার্তা দিচ্ছেন আপনার জনগণদের। আপনাদের লজ্জা করে না? আর আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অবিজেপি বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবর্গ, বিশেষ করে ইন্ডিজোট অর্থাৎ জোটের নামে ঘোট পাকিয়ে এই 2024 সালের নির্বাচনে যারা অবতীর্ণ হয়েছিল, প্রায় 21-22টা দল সম্মিলিতভাবে লড়াইয়ের ময়দানে নেমেছিল মোদিজিকে পর্যুদস্তু করবার জন্য। বিজেপি যাতে সংখ্যাধিক্য না পায়,
তার জন্যে এই রাজনৈতিক দলের কাণ্ডারীদের আজকের খবর বলছি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 182 কোটি টাকা 182 কোটি টাকা এই ভারতবর্ষের দেশদ্রোহী রাজনৈতিক দলের নেতাদের পকেটে গেছে। আজকের খবর। এর আগেও বলেছে যে এই ষড়যন্ত্রে লিপ্ত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার আগে যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্ট, পাকিস্তানের রাষ্ট্রপ্রধান, এদের যোগ সাজসে এই ইন্ডি জোটকে এবং বেশ কিছু মিডিয়াকে টাকা দিয়ে কিনে নিয়ে আজকে ভারতবর্ষে আমাদের বিজেপির যে 400 আসন জেতবার মতো একটা পরিস্থিতি নির্মাণ হয়েছিল মোদিজির নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বে বিভিন্ন প্রদেশের নেতৃত্বের যে উৎসাহ, 400 সিট নিয়ে মোদিজি আসবে এটা দৃঢ় সংকল্প ছিল এবং 400 সিটই পাবার মতো অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বহু মিডিয়া এক্সিট পোলে দেখিয়েছিল। কিন্তু আসল যে কারণ আজকে 400 জায়গায় 240টা আসন বিজেপি এককভাবে পেয়েছে। এর পিছনে কারণ এই যে টাকার এই যে 182 কোটি টাকা যে ফান্ডিং এসেছে, আপনাদের আবার একবার স্মরণ করে দিই। আমি অতীতেও কয়েকটা বক্তব্যের মাঝে এইগুলো বলেছি, এগুলো আপনারা শোনার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করেন না। বাস্তব সত্যটা জানা উচিত। আপনাদের স্মরণ করিয়ে দিই, আর ভারত রীতিমতো সম্প্রচার করেছে ওই যে কংগ্রেসের রাহুল গান্ধী, অখিলেশ যাদব, এরা যে উত্তরপ্রদেশে 6টা করে সিট পেয়েছে, রাজস্থানে কয়েকটা সিট বেশি পেয়েছে। এসব ফলশ্রুতি হচ্ছে এই টাকার খেলা। এই যে খটাখট আপনাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ঢুকে যাবে, মাসে মাসে 8,500 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে মিথ্যা প্রচার ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং সাধারণ মানুষ দেখেছে যে আমরা যদি কংগ্রেসকে ভোট দিই, অখিলেশ যাদবকে ভোট দিই, তাহলে আমাদের অ্যাকাউন্টে মানে 1 জুলাই ঘোষণা করেছিল এবং তাদের কার্ড দিয়ে দেওয়া হয়েছিল। এই কার্ড নিয়ে কংগ্রেস দপ্তরে, অখিলেশ যাদবের দপ্তরে আপনারা 1 জুলাই খোঁজ নেবেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই দৃশ্য আপনারা দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন, নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা ছিল, এই যে ভোটের টাকার হরিলুট হয়েছে, কেন নির্বাচন কমিশনার যথেষ্ট তৎপরতার সঙ্গে এই জিনিসগুলো দেখেনি এবং তাদের নির্বাচনী ক্ষেত্রে সেই বৈধতা খারিজ কেন করেনি? এ প্রশ্ন কিন্তু তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করেনি। আমাদের বিজেপিরও কেন্দ্রীয় নেতৃত্বের এ বিষয়ে সতর্ক হওয়া দরকার ছিল এবং যথেষ্টভাবে চাপ সৃষ্টি করে
নির্বাচন কমিশনারকে বাধ্য করা দরকার ছিল। সেই প্রয়াস কিন্তু না আমাদের রাজ্য বিজেপির নেতারা করেছেন, না কেন্দ্রীয় নেতারা করেছেন। আজকে এই যে দুর্নীতি করে, চুরি করে আজকে সত্তা এসেছে, এসব কিন্তু ব্যাখ্যা হয় না, এসব কিন্তু মিডিয়ায় চর্চা হয় না। কোথায় গেল 400 সিট? মোদিজিকে কটাক্ষ করতে ছাড়ে না এই মিডিয়াকুল। আর পশ্চিমবাংলায় আপনারা তো জানেন, পশ্চিমবাংলায় তো ভোটের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসন আপনারা দেখেছেন। ব্যাপকভাবে লুট, সন্ত্রাস এবং ধমকি, ইভিএম মেশিন চুরি, আর হারমাত বাহিনীদের দ্বারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিতেছে, এখনো হাইকোর্টে মামলা চলছে। রেখা পাত্র, সৌমিত্র খাঁ তো হেরেই যাচ্ছিল, আমাদের সুকান্ত মজুমদার তো হেরেই যাচ্ছিল, আমাদের অসীম সরকার একজন জেতা ক্যান্ডিডেট, তাকে কাউন্টিংয়ে জোর করে হারিয়ে দিল। দিলীপ ঘোষও জেতা ক্যান্ডিডেট, তাকে কাউন্টিংয়ে জোর করে নক্কারভাবে হারিয়ে দিল। হিরণ চ্যাটার্জি, তাকেও জোর করে হারিয়ে দিয়েছে। এই ঘটনা আজকে বিজেপির পরাজয় নয়, বিজেপিকে পরাজয় করতে বাধ্য করা হয়েছে এই নোংরা রাজনীতি এবং নির্বাচন কমিশনারের অদূরদর্শিতার জন্য এই ফল হয়েছে। তাই আজকের এই যুদ্ধের আবহে আরও বহু কিছু তথ্য আছে, যে তথ্য বলতে গেলে বহু সময় যে তথ্য বলতে গেলে বহু সময় লাগবে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ হচ্ছে আজকের এই যুদ্ধের পরিস্থিতিতে আমি একজন ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমাদের বিজেপির সমস্ত স্তরের জেলা, মণ্ডল, বুথ স্তরের কার্যকর্তাদের আমি এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আপনারা সজাগ থাকুন। যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে আপনিও আক্রমণের শিকার হতে পারেন। কারণ গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে হিন্দুদেরকে দেখে দেখে যেভাবে এই ছলনাময়ী নারী মমতা ব্যানার্জির দৌলতে যে নাশকতামূলক কাজ চলছে, অগ্নিসংযোগ হচ্ছে, হিন্দুদেরকে ঘর ছাড়া করা হচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে প্রায় 15,000 হিন্দুদেরকে, বিজেপি কার্যকর্তাদেরকে গ্রাম ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এরপরেও কি আপনাদের চেতনা জাগে না? বিশেষ করে হিন্দুদেরকে আমি বলতে চাই, আজকে ওই ধর্মনিরপেক্ষ করে হিন্দু মুসলমান ভাই ভাই এইসব ভুলে যান। কোনো মুসলিম আপনার পাশে থাকবে না। তা যদি থাকতো, আজকে মুসলিম সমাজের মানুষদের জন্য মোদিজি যে সবকা সাথ সবকা বিকাশের যে নীতি প্রণয়ন করেছেন, সেই নীতি প্রণয়নের মাধ্যমে আজকে সমস্ত সারা ভারতবর্ষের মুসলিম সমাজের মানুষও সমভাবে তারা সেই বিকাশের আওতায় এসেছে। আজকে উজালা যোজনার গ্যাস থেকে আরম্ভ করে এই যে বিনামূল্যে খাদ্যশস্য 5 কেজি করে, করোনা পরিস্থিতির মধ্যেও যেভাবে 500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে 3বার করে উনি অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন। তারপর সেই যে মেডিসিন, করোনা ভ্যাকসিন বিনামূল্যে, এগুলো তার বেছে বেছে হিন্দুদেরকে বেছে দেয়নি। এগুলো তো বিজেপির লোকেরাই পেয়েছে, এরকম তো নয়। এগুলো তো গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সুযোগ সুবিধা তারাও পেয়েছে। সবকা সাথ সবকা বিকাশ, তার সুফল আজকে গ্রামীণ উন্নয়ন থেকে আরম্ভ করে পঞ্চায়েত, পৌরসভা,
কর্পোরেশন সমস্ত বিভাগে, বিধানসভা এবং লোকসভার সমস্ত ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের যে ধারা অব্যাহত আছে, কিন্তু পরিসংখ্যান বলছে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। মুসলিমরা যদি বিজেপিকে ভোট দিত, এই পশ্চিমবাংলার কোনো মুসলিম বিজেপিকে ভোট দেয়নি। কাজেই হিন্দু মুসলিম ভাই ভাই বলে যে রাজনৈতিক সঠতা, ছলনার আশ্রয় নিয়ে তাদের তেল মেরে রাজনীতি করার কোনো দরকার নেই। এই কাশ্মীরের এই ঘটনা আপনারা প্রত্যক্ষভাবে প্রমাণ পেলেন। ওয়াকফ বোর্ড নিয়ে যে নাশকতামূলক কাণ্ড কারখানায় মুর্শিদাবাদ, মোতাবাড়ি, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই বিভিন্ন জায়গায় যে বেছে বেছে হিন্দুদেরকে, এখানে হিন্দুদের কি দোষ আছে? কেন করা হলো? বেছে বেছে হিন্দুদের বাড়িঘর লুট, দোকানে লুট, নারী ধর্ষণ, যে মধ্যযুগীয় বর্বরতার যে দৃষ্টান্ত এই গত 1 মাস ধরে আপনারা দেখে আসছেন, এরপরেও কি আপনাদের চেতনা হয় না? তৃণমূল কংগ্রেসের যারা ওই লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্যে আর ভাতা পাওয়ার জন্যে পা চাটছেন দিদি, আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা হওয়া উচিত। আজকে বেছে বেছে হিন্দুদের উপরে এই যে আক্রমণ হয়েছে, এই আক্রমণে আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি করেছেন করুন, কিন্তু হিন্দুদের আজকে এই সমূহ বিপদে হিন্দুদের পাশে দাঁড়ান। এই যে যুদ্ধের পরিস্থিতি হয়েছে, অনুকূল পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা পোস্ট করুন, তাদেরকে উজ্জীবিত করুন। এই দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জাতীয়তাবাদী, দেশপ্রেমী যে সমস্ত রাজনৈতিক দল আছে, দেশের কথা বলে, বিশেষ করে বিজেপি, আজকে বর্তমান দিনে বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক দল নেই। হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক দল নেই। শুধু ভোট পাওয়ার জন্যে, ছলনার আশ্রয় নিয়ে এবং মোদিজিকে টেক্কা দেওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নাটক সূচনা করলেন। দীঘায় জগন্নাথ দেবের নকল মন্দির বানিয়ে মানুষের কাছে উনি বার্তা দিতে চাইলেন উনি কত বড় হিন্দু প্রেমী। এসব মানুষ বোঝে, মানুষ হারে হারে টের পেয়েছে আপনি হিন্দুদের কাছে আপনি ত্রাসের ভূমিকা পালন করেছেন। তা যদি না হতো, আজকে মুর্শিদাবাদ, মোতাবাড়ির এই যে বিভিন্ন জায়গায় হিন্দুদের বেছে বেছে নারকীয় তাণ্ডব চালিয়েছে আপনার সরকার, আপনার পুলিশ বাহিনী, তার জন্য কি পদক্ষেপ নিয়েছে? আজ নতুন করে ঘটা করে আজকে জগন্নাথ দেবের মন্দির তো নয়, জগন্নাথ ধাম, আর সেই জগন্নাথ ধামে আমাদের নেতা ওদের পাতা ফাঁদে পা দিয়ে দিলীপ ঘোষ, আজকে সস্ত্রীক দিলীপ ঘোষ, ওই ডাকাত রানী, সন্ত্রাসের জনক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, বারুদের স্তূপের ওপরে দাঁড় করিয়ে রেখেছে এই পশ্চিমবাংলাকে, তার পাশে গিয়ে সেলফি তুলছে, ফটো তুলছে। লজ্জা করে না দিলীপ ঘোষের? যে দিলীপ ঘোষ বড় বড় বাতেলা মারছেন, আজকে শুভেন্দু অধিকারীর উপরে হিংসা। আরে শুভেন্দু অধিকারী বাপের বেটা, সে প্রমাণ করে দিয়েছে রাজনীতিটা রাজনীতির মতো করে করে সে অসহায় বিজেপির
অত্যাচারিত পরিবারের প্রতিটি ক্ষেত্রে সে তার পাশে দাঁড়িয়েছে। 2021 সালে যখন 57 জন বিজেপি কর্মী মারা গেছে, একদিনের জন্যও খোঁজ নিয়েছেন? আমার গ্রামে আমাদের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আমাদের বহু ছেলেকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল, একদিনও খোঁজ নিয়েছেন? আজকে বড় বড় বাতিলা দিচ্ছেন মিডিয়ার সামনে। আপনি চলে গেলে কি এসে যাবে? কিচ্ছু এসে যাবে না। অতীতের কথা স্মরণ করিয়ে দিই। গুজরাটের শঙ্কর সিং বাঘেলার মতো অত বড় নেতা বিজেপি ছেড়ে চলে গেছে। কি এসে গেছে? কল্যাণ সিং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। কি রেজাল্ট এসেছে? উমা ভারতী চলে গিয়েছিল। আমাদের প্রয়াত তপন শিকদার, তিনিও দল থেকে বেরিয়ে গিয়ে কি মূল্যটা উবড়িয়েছে। আর বিজেপির কি ক্ষতি হয়েছে? আপনি বিজেপির নেতা তৈরি করেছেন, বাতিলা মারবার জায়গা পান না। আপনাকে নিয়ে তৃণমূল এখন নোংরা রাজনীতির খেলা খেলছে। আর আপনি সস্ত্রীক মমতা ব্যানার্জির সেই ডাকাত রানীর পাশে গিয়ে যে হিন্দু হত্যার কাণ্ডারি, তার পাশে বসে আপনি বিজেপির সর্বনাশ করতে উদ্যত হয়েছেন। কিচ্ছু করতে পারবেন না। মানুষের মনে প্রাণে আজকে 2,33,00,000 জনগণ বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যাধিক্যের জায়গায় 18 জায়গায় 12টা হয়েছে, সেটাও নোংরামি করে হয়েছে। বিজেপি হারেনি। 2021 সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি হারেনি। এই আপনার মতো শয়তান, দেশদ্রোহী শয়তান দলের মধ্যে থেকে গোপন তথ্য ফাঁস করেছেন এবং রাজনীতির ময়দানে বড় বড় ডায়লগবাজি করেছেন। আর যখন বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, একদিনের জন্যও আপনি কোনো কর্মীর পাশে দাঁড়াননি। আজকে বড় বড় বাতেলা মারছেন। লজ্জা করে না আপনার? আরএসএস করেছেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই ডায়লগ শোনান আর লাঠি ঘোরান। লাঠি ঘুরিয়ে ওই লাঠি নিয়ে কোটা গুন্ডার মাথা ভাঙতে পেরেছেন? কোনো জবাব আছে? আজকে বিজেপির সর্বনাশ করবেন, কিচ্ছু করতে পারবেন না। আপনাকে তো এখনই তাড়া করছে বিজেপি দলের কার্যকর্তারা। আপনি যেখানে যাচ্ছেন, গো ব্যাক দিলীপ ঘোষ, গো ব্যাক দিলীপ ঘোষ শুনতে ভালো লাগছে? লজ্জা করেন আপনারও? আপনি তো 21শে জুলাই আজকে দেখলাম, আপনি তো ঠিক করেই নিয়েছেন 21শে জুলাই বিজেপিতে তৃণমূলে যোগদান করবেন। এখনই চলে যান, অতদিন দেরি করার কোনো দরকার নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আপনি যাওয়াতে কিচ্ছু এসে যাবে না। 2026-এর নির্বাচনে বিজেপি বিপুল বিক্রমে জিতবে এবং সরকার গঠন করবে। তার কারণ আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মানুষের মোটিভ ঘুরিয়ে দেওয়ার জন্যে রাজনৈতিক আলাপ আলোচনা, এবং উনি একবারে কোণঠাসা হয়ে যাচ্ছিলেন। একদিকে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, ওনার মন্ত্রিমণ্ডলী জেলে বাস করছে, খাদ্য বিভাগের মন্ত্রী এমএলএ আজকে জেলে বাস করছে, শিক্ষা বিভাগের অধিকাংশ আমলা জেলে রয়েছে। অনুব্রত মণ্ডল এই জেল থেকে জামিনে বেরিয়ে এসছে, তার মেয়ে সাইগুল হোসেন তৃণমূলের বাঘা নেতা আজকে জেল খাটছে। এত দুর্নীতি, সীমাহীন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই সরকারের মুখ্যমন্ত্রী, তার নৈতিক অধিকার নেই মানুষের কাছে ভোট চাওয়ার, তার নৈতিক অধিকার নেই। আরে যদি জাতীয়তাবোধ এবং দেশপ্রেম থাকতো,
মমতা ব্যানার্জি নিজে থেকে পদত্যাগ করত, ও পদত্যাগ করবে না। ও মানুষের মোটিভ ঘুরিয়ে দেওয়ার জন্যে, রাজনীতির মেরুকরণ ঘুরিয়ে দেওয়ার জন্যে আজকে ছলনা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে নাটক করলো, ললিপপ ধরিয়ে দিল, আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকেও ডেকে নিয়ে তাদের তেল মেরে নানা রকম ভাবে তাদের শান্ত হওয়ার বার্তা দিলেন। আমরা বুঝি না, আর আপনি বুঝতে পেরেছেন হিন্দু জনগণ আজকে আপনার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা প্রত্যেকটা যে ছোট 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 নির্বাচনগুলো হচ্ছে, এই গত পরশুও একটা নির্বাচনে যেখানে সমবায়ের নির্বাচন, 9টা সিটের মধ্যে বিজেপি 7টা, তৃণমূল একটাও পায়নি। এরকম পরপর কয়েকটা নির্বাচন হয়ে গেল। আপনার তো চলে যাওয়ার শেষের দিন শুরু হয়ে গেছে, এটা তো আপনি বুঝতে পারছেন। তাই এই বুঝতে পেরেই এখন হিন্দু দরদি হয়ে জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করে, জগন্নাথ ধাম তৈরি করে দিলীপ ঘোষকে ভাঙিয়ে নিয়ে গিয়ে আপনি ভাবছেন বাজিমাত করব। মানুষ সচেতন হয়ে গেছে। কাজেই বিজেপির কার্যকর্তাদেরও বলছি, ও দিলীপ ঘোষের পা চাটা যারা কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দিলীপ ঘোষের পা চাটা বন্ধ করুন। ও সাক্ষাৎ একটা জালিয়াত। বহু রিপোর্ট অতীতে এসেছে, আমরা কেউ প্রকাশ করিনি। আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারতাম, আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতাম লোকটিকে। আমি নিজে আমার পুরসুর গ্রাম থেকে 250 মানুষকে নিয়ে গিয়ে ওই দিলীপ ঘোষের সামনে দাইহাটের টাউন হলে আমি আমার গ্রাম থেকে 250 অন্য দল থেকে কর্মীকে নিয়ে গিয়ে আমি যোগদান করেছিলাম, কিন্তু ওই মঞ্চে আমাকে বক্তব্য রাখতে দেয়া হয়নি। দিলীপ ঘোষ বসেছিল সেই মঞ্চে। আমি কিন্তু তার বিরুদ্ধে একটি শব্দও অতীতে আমি উচ্চারণ করিনি। কারণ বিজেপির অনেক বাঘা বাঘা নেতা জানে দেবুদা মাইক্রোফোনের সামনে এলে পরে সে ছাল ছাড়িয়ে দেবে, গোষ্ঠী উদ্ধার করে দেবে। দেবুদা অনেক রাজনীতির কারবারি যারা আমার এই ক্ষুরোধার বক্তব্য মনে প্রাণে সহ্য করতে পারে না, আর বলতেও পারে না, ভেতরে ভেতরে আংলি করার চেষ্টা করে, এটাও বুঝি। তাই আজকে আমি বাধ্য হয়ে আমার বিজেপি দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, ন্যায় নিষ্ঠা এবং সততার সঙ্গে বিজেপির কর্মীদের পাশে দাঁড়ান। দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এবং প্রকৃত গণতন্ত্র প্রেমী মানুষের পাশে দাঁড়ান। আগামী এই যে যুদ্ধর পরিস্থিতি চলছে, এই যুদ্ধর পরিস্থিতির মধ্যেও আপনাদেরকে সদা সর্বদা সজাগ থাকতে হবে। এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। একটি বিশেষ সূচনা, এই যে আমার বক্তব্যের মাঝে বললাম যে 57 জন বিজেপির কার্যকর্তার মৃত্যুবরণ করেছে, এই হচ্ছে সেই লিস্ট। এই লিস্ট আমাদের আরেক নেত্রী সীমা ভট্টাচার্য আজ ফেসবুকে ছেড়েছেন। আমি এটা প্রিন্ট আউট করে আমি তুলে ধরলাম। এই যে আমাদের 57 জন কার্যকর্তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এদের ছবিও আছে। এই দেখুন প্রমাণ, দেবপ্রসাদ চৌধুরী প্রমাণ ছাড়া কথা বলে না, এদের ছবি আছে আমার কাছে। তো সেই ছবি দেখাতে গেলে আমাকে তার জন্য প্রসেসিং করতে হবে, ছবি বার করতে হবে। তো আরও 15,000 মানুষকে ঘরছাড়া করেছেন, এসব ঘটনা আপনারা জানেন। তাই আপনারা সচেতন হন। 2026-এ কোমর কষে এই দেশদ্রোহী শয়তানদের যোগ্য জবাব দেওয়ার জন্যে মাঠে অবতীর্ণ হন এবং
আমাদের কেন্দ্রীয় সরকারের যে নেতারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানান, তাদের পাশে দাঁড়ান। সেনাবাহিনীকে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করুন। আমাদের জয় নিশ্চিত, কারণ আমাদের প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী 1999 সালে যে যুদ্ধ জয় করে দেখিয়ে দিয়েছেন, একজন কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হয়েও তিনি যুদ্ধ জয়, কার্গিল যুদ্ধের জয় সুনিশ্চিত করে বিজয় নিশান উড়িয়ে দিয়েছিলেন। সেই রকমভাবে আমাদের আজকের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলী তারা যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে এই যুদ্ধ পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছেন এবং আমি দৃঢ় বিশ্বাস এই যুদ্ধে, যদিও পাকিস্তান এমনিতেই হেরে গেছে, ওদের যুদ্ধ করবার মতো মানসিকভাবে তারা পর্যুদস্ত হয়ে গেছে, তবুও হুঙ্কার ছাড়ছে যুদ্ধ করবে, করুক, তাদের শখটা মিটুক এবং ওই জঙ্গির হাফিজ সঈদকে যেন কুকুরের মতো গুলি করে মারে, যে হচ্ছে বোম্বাইয়ে তাজ হোটেলে যে নাশকতামূলকের ঘটনার জনক, লোকসভায় যে নাশকতামূলক জঙ্গি হামলা ঘটিয়েছিল তার জনক ওই হাফিজ সঈদকে যেন কুকুরের মতো গুলি করে মারে, এটাই আমরা চাই। কারণ ওকে মারলেই 1 লক্ষ জঙ্গির মেরুদণ্ড ভেঙে যাবে। এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।